বন্ধুরা, আপনি যদি এখনও আর্থিক সীমাবদ্ধতা নিয়ে অভিযোগ করেন আর ভাবেন যে আমার তো রোজগারই কম, আমি আর কি বা করতে পারি, তাহলে আমি আপনাকে বলি যে এটা কেবল নিজেকে দেওয়া একটি অজুহাত। আজ আমি এমন কয়েকটি অব্যর্থ নিয়ম শেয়ার করতে যাচ্ছি যা আপনার পকেট নয়, বরং আপনার চিন্তাভাবনাকে একজন ধনী ব্যক্তির মতো করে তুলবে। আর মনে রাখবেন, আচার্য চাণক্য বলেছেন যে দারিদ্র্য মানে টাকার অভাব নয়, বরং বুদ্ধিমত্তার বিনাশ। চিন্তাভাবনা বদলালে কম আয়ও আপনার জন্য এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে পারে। বন্ধুরা, এক মুহূর্তের জন্য এই দুনিয়াতে মিথ্যা বলা বন্ধ করুন আর নিজেকে একটি কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করুন। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে গভীর রাত্রে আপনি বিছানায় শুয়ে আছেন, কিন্তু ঘুম আপনার থেকে অনেক দূরে, কারণ আপনার মনে কেবল একটি ভয় চলছে যে আপনি আগামীকালের খরচ কিভাবে মেটাবেন? এমন পরিস্থিতি কি কখনো হয়েছে যেখানে আপনার পকেটে মাত্র 200 বা 300 টাকা আছে, আর ঠিক তখনই পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়ল বা কোনো আত্মীয়ের বিয়ের কার্ড এসে পৌঁছালো? সেই মুহূর্তের মানসিক অবস্থা অবর্ণনীয়। আপনি কি কখনো বাথরুমে কল ছেড়ে চোখের জল মুছেছেন বা বালিশে মুখ গুঁজে নিজেকে জিজ্ঞাসা করেছেন, আরে আমি তো গাধার মতো খেটেছি, অথচ এই অর্থহীনতা কেন আমার ভাগ্যেই লেখা? যদি তাই হয়ে থাকে তবে শুনুন, আপনি একা নন। ভারতের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই একই উদ্বেগ নিয়ে ঘুম থেকে ওঠে এবং এই একই ভয় নিয়ে ঘুমাতে যায়। সকালের ব্যস্ততা, সন্ধ্যার ক্লান্তি, মাসের শেষে সে একই খালি হাত, আর মনে একটাই প্রশ্ন যে আমার পুরোটা জীবন কি শুধু খরচ মেটাতেই কেটে যাবে? কিন্তু আজ আমি আপনাদের এমন এক সত্যের সাথে পরিচয় করিয়ে দেব যা আপনার স্কুল বা কলেজে আপনাকে শেখায়নি বা কেউই আপনাকে কখনো ব্যাখ্যা করেনি। সেই কঠোর সত্যটি হলো, একজন মানুষ কম আয়ের কারণে গরিব থাকে না। একজন মানুষ গরিব থাকে কারণ সে তার উপার্জন কিভাবে পরিচালনা করতে হয় তা জানে না। আচার্য চাণক্য বলেন যে যেমন একটি ছোট্ট ছিদ্রযুক্ত কলসিকে কখনোই ভরা যায় না, তাতে সেটা সমুদ্রে ফেলে দেওয়াই বা হোক না কেন, ঠিক তেমনি ব্যবস্থাপনা ছাড়া একজন মানুষ লক্ষ লক্ষ টাকা আয় করলেও ধনী হতে পারে না। একজন গরিব মানুষ টাকা আয় করতে জানে, কিন্তু তা কিভাবে কাজে লাগাতে হয় তা জানে না। সেই কারণেই তারা গরিব হয়ে মারা যায়। আপনার চারপাশে দেখুন, একই শহরে একই অফিসে দুইজন লোক কাজ করে, দুজনেই 15,000 টাকা আয় করে, কিন্তু 5 বছর পর একজন আক্ষেপ করে যে মুদ্রাস্ফীতি অনেক বেশি। অন্যজন সেই একই 15,000 টাকা থেকে কিছুটা সঞ্চয় করে একটি বাইক এবং এক টুকরো ছোট জমি কিনে ফেলে। এটা কি ভাগ্যের পার্থক্য? না, এটা অর্থনীতির পার্থক্য, এটা চাণক্যের নীতির পার্থক্য। আর আজ আমি আপনাদের সেই গোলকধাঁধা থেকে মুক্ত করতে এসেছি যেখানে আপনারা বছরের পর বছর ধরে আটকে আছেন। আজ আমরা সেই নীতি, সেই কৌশল নিয়ে আলোচনা করব যা আপনাকে ধনী করে তুলবে। আপনি যদি আগামী কয়েক মিনিট মনোযোগ দিয়ে শোনেন, আমি কথা দিচ্ছি আপনার রোজগার হয়তো একই থাকবে, কিন্তু আপনার পকেটে টাকা জমতে শুরু করবে। তাহলে আসুন প্রথম নীতিতে যাওয়া যাক। প্রথম নীতিটি হলো আপনার দুর্বলতাগুলো চিহ্নিত করা। আচার্য চাণক্য বলেছিলেন যে রাজা জানেন না যে তার রাজকোষ থেকে কোথায় অর্থ বেরিয়ে যাচ্ছে, তাহলে তার রাজ্য সোনার তৈরি হলেও তার পতন অনিবার্য। আমাদের জীবন সেই ফাটা পাত্রের মতো হয়ে গেছে। আমরা ভাবি যে যেদিন আমাদের বেতন বাড়বে সেদিন সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যটা হলো যতক্ষণ না দুর্বলতাগুলো দূর করা হচ্ছে, বেতন বৃদ্ধি কোনো কাজেই আসবে না। ধনী হওয়ার প্রথম নিয়ম বেশি উপার্জন করা নয়, প্রথম নিয়ম হলো আপনি কোথায় টাকা হারাচ্ছেন তা দেখা। বেশিরভাগ মানুষ বলে আমাদের বাজেট করার দরকার কি? আমরা জানি আমাদের টাকা কোথায় যায়, তা বাড়ি ভাড়ায় যায়, খাবারে যায়, কিন্তু এটা অর্ধেক সত্যি। আপনার টাকা সেখানে যায় না যেখানে আপনি ভাবেন। আপনার টাকা এমন জায়গায় যায় যেখানে আপনি খেয়ালও করেন না। কখনো 50 টাকার অনলাইন ফুড অর্ডার, কখনো 100 টাকার ক্যাব, কখনো বন্ধুদের সাথে চা, কখনো বা আপনি বাজার থেকে 200 টাকার এমনি কিছু জিনিস কিনলেন। আপনি ভাবেন 10-20 টাকায় আর কি এমন এসে যায়, কিন্তু চাণক্য বলেন যে এক এক ফোঁটায় কলসি ভরে, আবার এক এক ফোঁটায় তা খালিও হয়ে যায়। তাই আপনাকে এখনই তপস্যা শুরু করতে হবে। আগামী 30 দিনের জন্য আপনার পকেটে একটি ছোট্ট ডায়েরি রাখুন এবং প্রতিজ্ঞা করুন যে পকেট থেকে বের করা প্রতিটি জিনিস আপনি তাতে লিখে রাখবেন। এমনকি যদি আপনি 1 টাকার কোনো ট্রফিও কেনেন, সেটাও লিখে রাখুন। প্রথমে এটা খুব অদ্ভুত মনে হবে, আপনি হয়তো ভাববেন আমি কি কৃপণ,
কিন্তু 10 দিন পর যখন আপনি সেই ডায়েরিটার দিকে তাকাবেন, আপনার পায়ের তলায় মাটি সরে যাবে। আপনি দেখবেন যে আপনি চায়ের পেছনে মাসে 1000 টাকা খরচ করছেন, যেটাকে আপনি তুচ্ছ বলে মনে করতেন। অনলাইন শপিং, যেটাকে আপনি একসময় প্রয়োজনীয় বলতেন, তা আসলে ছিল শুধু একটি আসক্তি। এই বিষয়গুলো লিখে রাখা কেন জরুরি? কারণ চাণক্য নীতি বলে যে শত্রুকে না দেখে তাকে পরাজিত করা যায় না, আর আপনার অপব্যয়ই হলো আপনার শত্রু। যেই মুহূর্তে আপনি আপনার খরচগুলো লিখে রাখতে শুরু করবেন, সেই মুহূর্তেই আপনার মন জাগ্রত হয়ে উঠবে। পরের বার যখন আপনি পকেট থেকে 100 টাকার নোট বের করবেন, আপনার হাত থেমে যাবে, আর ঠিক সেই মুহূর্তেই আপনি নিজের দারিদ্র্যকে পরাজিত করতে শুরু করবেন। দ্বিতীয় নীতিটি হলো দুর্গ নির্মাণ, অর্থাৎ একটি বাজেটের সঠিক গঠন। আচার্য চাণক্য বলেন যে পরিকল্পনা ছাড়া পরিচালিত রাষ্ট্রের ধ্বংস অনিবার্য। মানুষ বাজেটের নাম শুনলেই ভয় পায়, তারা মনে করে এর অর্থ কিচ্ছা সাধন, কিন্তু সত্যটা ঠিক উল্টো। একটি বাজেট আপনাকে সীমাবদ্ধ করে না, এটি আপনাকে পথ দেখায়। আপনার টাকা কোথায় খরচ হবে তা বেছে নেওয়ার স্বাধীনতা একটি বাজেট আপনাকে দেয়। কিন্তু 99% মানুষই বাজেট তৈরি করতে ব্যর্থ হয়। তারা উৎসাহের বশে কঠোর নিয়ম তৈরি করে এবং 10 দিন পরেই তা ভেঙে ফেলে। চাণক্য বলেন, এমন নিয়ম তৈরি করুন যা মেনে চলার যোগ্য। আপনাকে এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে যা আপনার কম বেতনেও কাজ করে। আমরা একে 50, 30 এবং 20-র নিয়ম বলি, কিন্তু আমরা এটি চাণক্যের পদ্ধতিতে বুঝব। আপনার আয়কে 3 ভাগে ভাগ করুন। প্রথম অংশটি হলো 50%। এটি আপনার বেঁচে থাকার খরচ, অর্থাৎ যে খরচগুলো ছাড়া আপনি বাঁচতে পারবেন না। খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং সন্তানদের শিক্ষা। যাই হোক না কেন, আপনার বেতনের অর্ধেক এই প্রয়োজনগুলো মেটাতে ব্যয় করা উচিত। যদি আপনার প্রয়োজন 50% ছাড়িয়ে যায়, তার মানে আপনি আপনার সীমা অতিক্রম করছেন। আপনাকে অবিলম্বে আপনার জীবনযাত্রার মান কমাতে হবে। দ্বিতীয় অংশটি হলো 20%। চাণক্য একে জরুরি তহবিল বলে মানেন। এটি সেই টাকা যা আপনাকে স্পর্শ করা উচিত নয়। এটি দুঃসময়ে আপনার সঙ্গী। কিন্তু মানুষ কি ভুল করে? মানুষ মনে করে তারা প্রথমে খরচ করবে, তারপর যা অবশিষ্ট থাকবে তা সঞ্চয় করবে, আর শেষে কিছুই অবশিষ্ট থাকে না। আপনাকে এর বিপরীতটা করতে হবে। আপনার বেতন আসা মাত্রই প্রথমেই এই 20% আলাদা করে রাখুন। ভুলে যান যে আমার কাছে এই টাকাটা ছিল। আর তৃতীয় অংশটি হলো 30%। এটি আপনার আনন্দ ও উপভোগের জন্য বরাদ্দ। আমরা মানুষ, আমাদেরও মাঝে মাঝে সুন্দর পোশাক পরতে এবং বাইরে যেতে ইচ্ছে করে। এই 30% তারই জন্য। কিন্তু মনে রাখবেন, এটি কেবল 30%ই হওয়া উচিত। আপনি যদি আপনার আকাঙ্ক্ষাগুলোকে এই সীমানার মধ্যে সীমাবদ্ধ রাখেন, তবে আপনি কখনোই অপরাধ ভোগে ভুগবেন না। আপনি শান্তিতে আপনার শখগুলো পূরণ করতে পারবেন, কারণ আপনি জানেন যে আপনি ইতিমধ্যেই আপনার সুরক্ষার ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু এটা তো কেবল শুরু। আসল খেলা এখনও শুরু হতে চলেছে, কারণ পরবর্তী নীতিতে আমি আপনাকে সেই ভুলগুলোর কথা বলবো যা ওই পোকার মতো আপনার ঘরকে ক্ষয় করে দিচ্ছে। এখন আমরা তৃতীয় নীতিটি নিয়ে আলোচনা করব, যাকে আমরা ওই পোকার নীতি বলি। আচার্য চাণক্য বলেছিলেন যে শত্রু, রোগ এবং আগুনকে কখনো অবমূল্যায়ন করা উচিত নয়। যদি অবিলম্বে তাদের মোকাবিলা না করা হয়, তবে তারা ভয়ঙ্কর কিছুতে রূপান্তরিত হয়ে আপনাকে গ্রাস করতে পারে। একই নীতি আপনার আর্থিক বিষয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। বেশিরভাগ মানুষ মনে করে যে দামি মোবাইল ফোন, বাইক বা কোনো বড় গ্যাজেটের মতো বড় কিছু কিনলেই টাকার খেলা শেষ হয়ে যায়। কিন্তু সত্যিটা ঠিক তার উল্টো। বাস্তবতা হলো, আপনার দারিদ্র্যের কারণ ওইসব বড় খরচ নয়, বরং সেই ছোট ছোট অভ্যাসগুলো যা ওই পোকার মতো আপনার অজান্তেই নিঃশব্দে আপনার পকেট খেয়ে ফেলছে। একটু ভেবে দেখুন, আমি যদি আপনাকে বলি যে একটি ছোট্ট দৈনন্দিন অভ্যাসের জন্য বছরে আপনার 15 থেকে 20 হাজার টাকা খরচ হতে পারে, আপনি হয়তো বিশ্বাস করবেন না। কিন্তু এখন মন দিয়ে শুনুন। ধরুন আপনি প্রতিদিন 40 টাকা দিয়ে চা, হালকা খাবার বা ঠান্ডা পানীয় কেনেন। এই 40 টাকা খুব সামান্য মনে হয়। আপনি ভাবেন, আরে এটা তো মাত্র 40 টাকা। কিন্তু যখন এই 40 টাকাকে মাসের 30 দিন দিয়ে গুণ করা হয়, তখন তা 1200 টাকা হয়। আর বছরে 365 দিন এই টাকার সাথে যোগ করলে এই সামান্য অঙ্কটি দাঁড়ায় 14,600 টাকা। মাত্র একটি ছোট্ট অভ্যাসের কারণে প্রায় 15,000 টাকা নষ্ট হয়ে যায়। আর বন্ধুরা, এটা তো কেবল একটি অভ্যাসের ব্যাপার। যদি আপনার এমন 3-4টি অভ্যাস থাকে, যেমন প্রতিদিন বাইরে সকালের নাস্তা করা, অকারণে বাইক চালানো
বা সস্তা মাদক দ্রব্য সেবন করা, তাহলে সব মিলিয়ে সেগুলো আপনার বার্ষিক আয়ের একটি বিশাল অংশ নষ্ট করে দিতে পারে। সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো আপনি না বুঝেই প্রতি মাসেই টাকাটা নষ্ট করতে থাকেন। তাহলে এর মানে কি এই যে আমাদের বাঁচা বন্ধ করে দেওয়া উচিত? আমাদের কি চা খাওয়া বন্ধ করে দেওয়া উচিত? চাণক্য ত্যাগের কথা বলেন না, প্রজ্ঞার কথা বলেন। টাকা বাঁচানোর সবচেয়ে বুদ্ধিমানের নিয়ম হলো বাদ দেওয়া নয়, বরং প্রতিস্থাপন করা। যদি আপনার কফি ভালো লাগে, তাহলে ক্যাফের 300 টাকার কফির বদলে 20 টাকায় বাড়িতে বানানো কফি খান। যদি বন্ধুদের সাথে দেখা করতেই হয়, তাহলে দামি রেস্তোরাঁয় না গিয়ে পার্কে দেখা করুন। দূরত্ব কম হলে রিক্সার জন্য 10 টাকা দেওয়ার বদলে হেঁটে যান। মনে রাখবেন, ধনীরা টাকা খরচ করা বন্ধ করে ধনী হন না, ধনীরা বুদ্ধিমানের মতো খরচ করতে শিখে ধনী হন। এই ছোট ছোট সঞ্চয় বছরের শেষে আপনাকে 1 মাসের অতিরিক্ত বেতনের সমপরিমাণ অর্থ এনে দিতে পারে। এবার আসা যাক চতুর্থ নীতিতে। আর বিশ্বাস করুন, 99% মানুষ সারা জীবন দরিদ্রই থেকে যায়, কারণ তারা এই নীতিটি জানেন না। একে বলা হয় বীজের নীতি। একজন কৃষকের কথা ভাবুন। ফসল কাটার পর তিনি প্রথমে কি করেন? তিনি কি সব শস্য খেয়ে ফেলেন? না, তিনি প্রথমে পরবর্তী ফসলের জন্য বীজ আলাদা করে রাখেন। বাড়িতে খাদ্যাভাব থাকলেও তিনি সেই বীজ স্পর্শ করেন না, কারণ তিনি জানেন যে আজ যদি তিনি সেগুলো খেয়ে ফেলেন, তাহলে আগামীকাল বপন করার মতো তার কাছে কিছুই থাকবে না, আর তিনি অনাহারে মারা যাবেন। কিন্তু হাই, আজকের মানুষের অবস্থা সেই কৃষকের চেয়েও খারাপ। বেতন পেলে মানুষ কি করে? প্রথমে তারা তাদের বিল পরিশোধ করে, তারপর মুদিখানার জিনিসপত্র কেনে, তারপর কেনাকাটা করতে যায়, আর তারপর তারা নিজেদের বলে যে যা অবশিষ্ট থাকবে তা সঞ্চয় করব। কিন্তু বন্ধুরা, মাসের শেষে কখনোই কিছু অবশিষ্ট থাকে না। আপনি ইতিমধ্যেই আপনার ভবিষ্যতের ফসলের বীজ খেয়ে ফেলেছেন। সফল এবং ধনী ব্যক্তিরা ঠিক এর বিপরীতটা করেন। তারা বলেন আগে সঞ্চয় করুন, তারপর খরচ করুন। তাদের অ্যাকাউন্টে বেতন আসা মাত্রই তারা প্রথমে তাদের বিনিয়োগের টাকা একটি আলাদা অ্যাকাউন্টে স্থানান্তর করেন। এর মানে হলো টাকা চোখের আড়ালে রাখা। আর মনে রাখবেন, যা চোখের আড়ালে থাকে তা মনেরও আড়ালে থাকে। যখন আপনি ওই টাকা দেখতে পান না, তখন তা খরচ করতেও মন চায় না। এই কৌশলটি শুনতে তুচ্ছ মনে হতে পারে, কিন্তু এটি সেই জাদুর মতো যা আপনার জীবনে স্থিতিশীলতা নিয়ে আসে। এটি শুধু টাকাই বাঁচায় না, এটি আপনার মনকে প্রশিক্ষণ করে। এটি আপনার মানসিকতা বদলে দেয়। আপনি ভাবতে শুরু করেন যে আপনার খরচ সঞ্চয়ের পরে আসে, ব্যয়ের পরে নয়। আর এই ছোট্ট অগ্রাধিকারটি কয়েক বছরের মধ্যে আপনাকে এমন একজন ব্যক্তিতে রূপান্তরিত করে যার কাছে সব সময় টাকা থাকে। এবার আমরা পঞ্চম নীতিতে আসি। আর এই নীতিটি তাদের জন্য যারা বলেন আমরা যতই সঞ্চয় করি না কেন, আমাদের বেতন খুবই কম। 10,000 টাকা দিয়ে আমরা কি সঞ্চয় করতে পারি? তাই শুনুন, চাণক্য বলেন যে কুড়ালের ধার ভোঁতা হলে একটি গাছ কাটতে বেশি সময় এবং শক্তি লাগে, কিন্তু সেটি ধারালো হলে কাজটি মিনিটের মধ্যে হয়ে যায়। আপনার দক্ষতাই হলো সেই কুড়াল। অনেকেই এই ভুলটি করেন। তারা 10 বা 15,000 টাকার চাকরি করে এবং কেঁদে তাদের সম্পূর্ণ জীবন কাটিয়ে দেয়। তারা কখনো ভাবে না যে তারা কি শিখতে পারেন যা তাদের মূল্য বাড়িয়ে তুলবে। তারা একটি নতুন মোবাইল ফোনের জন্য 20,000 টাকা খরচ করে, কিন্তু নতুন কোনো দক্ষতা শেখার জন্য কোর্সের জন্য 500 টাকাও খরচ করতে চায় না। দারিদ্র্যের চিন্তা বলে আমার কাছে টাকা কম, আমি কি করতে পারি? আর ধনীদের চিন্তা বলে আমার কাছে কম আছে, কিন্তু আমি কিভাবে আমার মূল্য বাড়াতে পারি? মনে রাখবেন বন্ধুরা, টাকা সঞ্চয় আপনাকে সুরক্ষিত করবে, কিন্তু ধনী হতে হলে আপনাকে আপনার আয় বাড়াতে হবে। আর আপনার দক্ষতা বাড়ালেই কেবল আপনার আয় বাড়ে। আপনি যদি আজ 1 ঘন্টা অতিরিক্ত সময় কম্পিউটার শিখতে, ইংরেজি বলতে বা কোনো অনলাইন কাজ শিখতে ব্যয় করেন, তাহলে আগামীকাল আপনার বেতন 15 থেকে 25,000 টাকায় পৌঁছে যেতে পারে। নিজের ওপর একটি বিনিয়োগ যা কখনো মন্দার সম্মুখীন হয় না আর কোনো চোরতা চুরি করতে পারে না। তাই প্রতি মাসে আপনার আয়ের অত্যন্ত 10% আপনার বুদ্ধিমত্তাকে শানিত করার জন্য ব্যয় করুন। কিন্তু অপেক্ষা করুন, গল্পটা এখনও শেষ হয়নি। আপনি টাকা সঞ্চয় করেছেন, আপনার দক্ষতা বাড়িয়েছেন, কিন্তু আপনার ভেতরে এখনও একটি শত্রু লুকিয়ে আছে। এমন এক শত্রু যা আপনাকে রাতারাতি শূন্যে নামিয়ে আনতে পারে। এখন আমরা সেই শত্রুকে চিহ্নিত করব আর শিখব কিভাবে আপনার অর্থকে এমন একটি গাছে রূপান্তরিত করা যায় যা আপনি ঘুমিয়ে থাকলেও ফল দেয়।
সেই শত্রু কোনো বহিরাগত নয়, এটি হলো আপনার নিজেরই আড়ম্বর, যাকে অর্থনীতিতে বলা হয় জীবনযাত্রাজনিত স্ফীতি। আচার্য চাণক্য বলতেন যে ব্যক্তি সমাজে লোক দেখানোর জন্য অর্থ ব্যয় করে, সে হাতের তালুতে রাখা জলের মতো তার সম্পদকে হারায়। আজকাল এই রোগটা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। ভাবুন তো, আপনার বেতন যেই মাত্র 15 থেকে বেড়ে 20,000 হলো, আপনি প্রথমে কি করলেন? আপনি কি সেই বাড়তি 5,000 টাকা কোথাও বিনিয়োগ করলেন? আপনি সঙ্গে সঙ্গে কিস্তিতে একটা বড় মোবাইল ফোন কিনে ফেললেন, বন্ধুদের জন্য পার্টির আয়োজন করলেন, সুন্দর সুন্দর জামা কাপড় কিনলেন। এই দুনিয়া ভাবলো আপনি উন্নতি করছেন, কিন্তু বাস্তবে আপনি একই জায়গায় আটকে আছেন। আপনার বেতন হয়তো বেড়েছে, কিন্তু আপনার সঞ্চয় এখনও শূন্য। মনে রাখবেন বন্ধুরা, ধনী সে নয় যে বেশি আয় করে, ধনী সেই যে তার বাড়তি আয় খরচ করে না। আপনার আয় বাড়লে শখের পেছনে ছুটবেন না, আপনার বিনিয়োগ বাড়ান। যতক্ষণ না আপনার কাজে সেই দামি জিনিসটা 10 গুণ বেশি কেনার মতো যথেষ্ট টাকা হচ্ছে, ততক্ষণ সেটা কেনার কথা ভাবাও পাপ। এই অভ্যাস আপনাকে সারা জীবন গরিবের মতোই একই দৌড়ে দৌড়াতে বাধ্য করবে। আপনাকে এই বিভ্রম ভাঙতেই হবে। আপনাকে নিজেকে বোঝাতে হবে যে আমি ধনী দেখাতে চাই না, আমি ধনী হতে চাই, আর তার জন্য সময় লাগে। এবার আমরা চূড়ান্ত এবং সবচেয়ে শক্তিশালী কৌশলে আসছি, যাকে প্রায়শই বিশ্বের অষ্টম আশ্চর্য বলা হয়। এর নাম হলো চক্রবৃদ্ধি সুদ। আচার্য চাণক্য বলেছিলেন যে ধৈর্য তিক্ত, কিন্তু এর ফল মিষ্টি। বেশিরভাগ মানুষ বিনিয়োগ শুরু করে, কিন্তু 3 বা 6 মাস পরেই তা বন্ধ করে দেয়। তারা বলে 500 টাকা জমিয়ে কি লাভ, এতে তো আর আমি কোটিপতি হয়ে যাব না। আর এখানেই তারা ভুল করে। একটি বট গাছের কথা ভাবুন, যখন এর বীজ মাটিতে রোপণ করা হয়, কয়েক মাস ধরে কিছুই দেখা যায় না, মনে হয় যেন বীজটি মরে গেছে। কিন্তু মাটির নিচে এর শিকড় শক্তিশালী হয়ে যায়, আর তারপর যখন সেই গাছটি জেগে ওঠে, তখন এটি এত বিশাল হয়ে যায় যে প্রজন্মের পর প্রজন্ম ধরে সেটি ছায়া দেয়। আপনার ছোট্ট সঞ্চয় হলো সেই বট গাছের বীজ। আপনি যদি প্রতি মাসে মাত্র 500 টাকার এসআইপি করেন এবং এতে কোনো রকম হস্তক্ষেপ না করেন, তবে 20 বছর পরে সেই পরিমাণ এত বড় হয়ে যাবে যে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। কিন্তু এটি অর্জন করতে আপনার একজন তপস্বীর মতো ধৈর্যের প্রয়োজন হবে। লোকেরা আপনাকে নিয়ে ঠাট্টা করবে, তারা বলবে আপনি কৃপণ, তারা বলবে যে আপনি ভালোভাবে জীবনযাপন করছেন না। কিন্তু আপনাকে বধির হতে হবে, কারণ আজ থেকে 5 বছর পর যখন তারা আপনার কাছে ঋণ চাইবে, আপনি তখন আপনার নিজের গড়া সাম্রাজ্যে বসবাস করবেন। সুতরাং বন্ধুরা, এই ছিল সেই নিয়মগুলো যা আপনাদের দারিদ্র্যের চক্র থেকে মুক্তি দিতে পারে। কিন্তু মনে রাখুন, শুধু ভিডিও দেখলে বা মাথা নাড়লে কোনো কিছুই বদলাবে না। জ্ঞান ততক্ষণ বিষের মতো যতক্ষণ না তা কাজে লাগানো হয়। আজ আপনাকে নিজের কাছে একটি প্রতিজ্ঞা করতে হবে। আজ আপনাকে একটি সংকল্প নিতে হবে। নিজের বুকে হাত রেখে নিজেকে বলুন, আজ থেকে আমি টাকার জন্য কাজ করব না, টাকাই আমার জন্য কাজ করবে। আজ থেকে আমি আমার উপার্জিত প্রতিটি পয়সা আমার স্বাধীনতার জন্য বিনিয়োগ করব, আমার দাসত্বের জন্য নয়। এই পথ সহজ নয়, এর জন্য ত্যাগ প্রয়োজন, কঠোরতার প্রয়োজন, আর এতে সময় লাগবে। কিন্তু বিশ্বাস করুন, যেদিন আপনি এই গোলকধাঁধা থেকে মুক্ত হবেন, সেদিন আপনার পরবর্তী 7 প্রজন্ম আপনার সামনে মাথা নত করে বলবে যে আমাদের পরিবারে এমন একজনের জন্ম হয়েছিল যিনি আমাদের ভাগ্য বদলে দিয়েছেন। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই ভীরু জীবন কাটাতে চান, নাকি চাণক্যের মতো নিজের ভাগ্য নিজেই গড়তে চান? যদি এই ভিডিওটি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, যদি আপনার মনে হয় পরিবর্তনের সময় এসে গেছে, তাহলে কমেন্টে লিখুন যে আমি ধনী হবই। কারণ যখন আপনি লেখেন, আপনার মন সেটাকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করে। আর যদি এই ধরনের জ্ঞানমূলক ভিডিও আরও দেখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।